হ্যালো গাইস, বিএস স্টোরি টাইমে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের মাঝে নিয়ে এলাম এই বছরের সবচেয়ে আলোচিত মুভি কল্কি 2898 এডি এর এক্সপ্লেনেশন। তো চলুন শুরু করি আজকের এক্সপ্লেনেশন। মুভি শুরু হয় মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধ দেখিয়ে, যেখানে দেখা যায় যুদ্ধের শেষে এখনও সেখানে বেঁচে আছে গুরু দ্রোণাচার্য ও অশ্বত্থামা। হস্তিনাপুরের সিংহাসনের জন্য কৌরব ও পাণ্ডবদের দুই পক্ষের এই লড়াইয়ে প্রাণ যায় বহু মানুষের। অশ্বত্থামা লড়াই করেছিল কৌরবদের পক্ষ নিয়ে। যুদ্ধে নিজের বাবা দ্রোণাচার্য মৃত্যু হলে অশ্বত্থামা তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। তাই সে রেগে গিয়ে তার ব্রহ্মাস্ত্র ছুঁড়ে মারে অর্জুনের স্ত্রী উত্তরার দিকে, যার গর্ভে ছিল পাণ্ডবদের শেষ প্রদীপ। এমন যুদ্ধের নিয়ম বিরোধী কাজ করা ছিল মহা অন্যায়ের। তাই তো স্বয়ং শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত হয়ে এই পাপের কথা জানালে আক্রোশে থাকা অশ্বত্থামা তার উপর চড়াও হন। কিন্তু শ্রীকৃষ্ণ তাকে হত্যার বদলে অভিশাপ দেন। তিনি বলেন, তোমার এই পাপের শাস্তি হলো আজ থেকে তুমি অমর। সবাই পৃথিবী ছেড়ে চলে গেলেও তুমি হাজার হাজার বছর ধরে বেঁচে থাকবে। তোমার রোগ হবে, বয়স হবে, মরার জন্য তুমি আকুতি করবে, কিন্তু মৃত্যু তোমাকে স্পর্শ করবে না। তবে এই অভিশাপ থেকে তুমি তখনই মুক্তি পাবে যখন আমাকে বাঁচানোর জন্য তুমি লড়াই করবে। এই যুগের শেষে শুরু হবে কলিযুগ, সেখানে অন্যায় আর অধর্ম চরম পর্যায়ে চলে যাবে। সেই যুগে আমি আবার জন্ম নেব দশম অবতারে, কিন্তু আমার জন্ম ঠেকানোর জন্য অসুরকুল তার সব শক্তি প্রয়োগ করবে। তখন তোমার কাজ হবে আমাকে রক্ষা করা, আর এটাই হবে তোমার অভিশাপের মুক্তির একমাত্র উপায়। এই বলে শ্রীকৃষ্ণ তার মাথা থেকে শিবমণি ছিনিয়ে নিয়ে বলে, যখন এই শিবমণি আবারও তুমি ফেরত পাবে, তখন বুঝে নিও যে আমার জন্মের সময় চলে এসেছে। সেই সাথে তুমিও প্রস্তুত হবে আমাকে সুরক্ষা দিতে। এই বলে শ্রীকৃষ্ণ চলে যান, আর শুরু হয় কলিযুগ। এই পর্যায়ে আমরা দেখতে পাই কলিযুগের আগমন, যেখানে প্রথম বিশ্বযুদ্ধ থেকে শুরু করে নিউক্লিয়ার যুদ্ধ সবকিছুই ঘটতে থাকে। তবে অশ্বত্থামা এখনো সেই সিগন্যাল অর্থাৎ তার শিবমণি দেখা পায়নি। এভাবে বছরের পর বছর পার হতে চলে আসে 2898 সাল, যা মহাভারতের প্রায় 6000 বছর পর। এরই মাঝে অশ্বত্থামা নিজেকে গুটিয়ে নিয়ে তপস্যায় ধ্যানে মগ্ন হয়ে পড়েন। এই 2898 সালে পৃথিবী একদম চেঞ্জ হয়ে গেছে। পুরো দুনিয়াতে পানি একদম নেই বললেই চলে। চারিদিকে কেবল ধুধু বালু। সব শহর ধ্বংস হয়ে গেছে, গঙ্গার পানি শুকিয়ে গিয়েছে, পৃথিবীর আকাশ হয়ে উঠেছে বিষাক্ত আর রক্তিম। তবে পুরো পৃথিবীর সব শহর ধ্বংস হয়ে গেল, কেবল একটা শহর তখনও টিকে আছে, তা হলো কাশী। এখানে আরও একটা বিষয় জানিয়ে রাখা ভালো, সে পৃথিবী ধ্বংস হয়ে গেল, একজন সুপ্রিম কাশীতে এমন একটা প্লেস বানায় যেখানে আজকের সময়ের সব কিছু আছে, মানে নদী নালা পর্বত থেকে শুরু করে সব কিছু। এই প্লেস হচ্ছে পুরো পৃথিবীর মধ্যে আরেকটা পৃথিবী। তবে এই প্লেস, যেটাকে আমরা কমপ্লেক্স বলছি, এখানে কিন্তু সবার ঠাঁই হয় না। যাদের ইউনিট বা সহজভাবে টাকা পয়সা আছে, কেবল তারা এই দুনিয়া প্রবেশ করতে পারে। এই কমপ্লেক্সে মেম্বার হতে গেলে একজন মানুষের কাছে 1 মিলিয়ন বা 10 লাখ ইউনিট থাকতে হবে, যেটা কমপ্লেক্সের বাইরে যারা আছে তাদের জন্য বিশাল ব্যাপার। কমপ্লেক্সের বাইরে বিভিন্ন কাজ করে এবং কমপ্লেক্সের মধ্যে কোনো কাজের অর্ডার নিয়ে এই ইউনিট আয় করতে হয়। এছাড়াও এই শহরে এই ইউনিট কেনাবেচার মাধ্যমে চলতে থাকে। মাঝে মাঝে কমপ্লেক্স থেকে কিছু কাজ ছাড়া হয়, যেমন কাউকে ধরা বা কোনো কিছু নিয়ে আসা। এটাকে এখানে সবাই বাউন্টি বলে। এখন এই বাউন্টি ক্যাপ মারার জন্য এক আলাদা গোষ্ঠী আছে, যাদেরকে বলা হয় বাউন্টি হান্টার। মনে করো এরাই হলো এই গরিবদের কাছে ভিলেনের মতো। যাই হোক, এখন আমরা একদল মানুষ দেখতে পাই যারা কাশিতে যাচ্ছে। এখানকার টেকনোলজি এতটাই আধুনিক হয়েছিল যে সব কিছুই অন্যরকম লাগে। এই দল কাশিতে যাচ্ছে নিজেদের আশ্রয়ের খোঁজে। এখানে আমরা রুমি নামের একজন লোককে দেখতে পাই। এছাড়াও রায়া নামের একটা মেয়েকে দেখা যায়, যে ছেলে সেজে তাদের সাথে যাচ্ছিল। অবশ্য ছেলে সাজার একটা কারণ আছে, যা আমরা একটু পরে জানতে পারি। তারা কাশিতে পৌঁছে সেখানকার বাউন্টি হান্টাররা মেয়েদের আলাদা করে স্ক্যান করতে থাকে। এখানে জানা যায় যে এই স্ক্যান করার কারণ হলো কোনো মেয়ে যদি ফার্টিল অর্থাৎ বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা রয়েছে তা জানা। যাই হোক,
সেখানেই অনেকগুলো মেয়েকে জোরপূর্বক তারা আলাদা করে নেয়। আর একটা ছেলে রায়ার মেয়ে হবার কথা বলে দিতে চায়, কিন্তু তার আগেই রুমি রায়াকে নিয়ে পালিয়ে যায়। তারা সেখান থেকে পালিয়ে একটা আন্ডারগ্রাউন্ডে আসে। আসলে রুমি ছিল একজন আন্ডারকভার রেবেল এজেন্ট। সাম্বালা নামে পৃথিবীতে তখন একটা গোপন স্থান ছিল, যেটা কোথায় এই কমপ্লেক্সে কেউই জানতো না। মূলত সাম্বালা নিজেদেরকে একটা ফোর্স ফিল্ডের মাধ্যমে এমনভাবে লুকিয়ে রেখেছে যাতে কেউই তাদের অস্তিত্ব খুঁজে না পায়। এছাড়াও সাম্বালায় কেবল তারাই থাকতো যারা সৎ ও ধর্মপরায়ণ ছিল। এখন সাম্বালাদের উদ্দেশ্য ছিল এমন একজন গর্ভবতী মাকে খুঁজে বের করা যার কোলে জন্ম নেবে শ্রীকৃষ্ণ। তাদের গ্রন্থ অনুসারে যখন পৃথিবীতে কলিযুগ চরম পর্যায়ে যাবে আর সকল নক্ষত্র সমান্তরালে চলে আসবে, তখন জন্ম নেবে একজন সেভিয়ার, যে এই দুনিয়ার সব অন্যায়কে ধ্বংস করে দেবে। সেই অনুসারে রুমি এক গর্ভবতী মায়ের এতদিন ধরে সবার কাছে লুকিয়ে রেখেছিল। আজ সে একটা মণি দিয়ে এসেছে তাকে পরীক্ষা করার জন্য। গ্রন্থের ভবিষ্যৎ অনুসারে যদি এই মণি কোনো দেবতার গর্ভে ধারণ করা মায়ের কাছে নিয়ে যাওয়া হয়, তাহলে সাথে সাথেই সেটি জ্বলে উঠবে এবং সবাই কনফার্ম হয়ে যাবে যে তাদেরও সময় চলে এসেছে। কিন্তু ওই মেয়েটা গর্ভে ধরলেও সেখানে মণিটা জ্বলে ওঠে না। তখন সবাই বুঝে যায় যে এখনো তাদের সময় আসেনি। তবে সেই মুহূর্তে সেখানে রেড পড়ে কমপ্লেক্সের আর্মিদের, আর শুরু হয় এক ফাইটিং। সেই ফাইটিংয়ে রুমির হাত থেকে ওই পাথরটি পড়ে গেলে সেটা রায়া কুড়িয়ে পায়। এরপর অন্যান্য রেবেলদের সাথে সে ওখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে এই যুদ্ধে রুমি আর উইমেন্টো ধরা পড়ে গেলে তাদের কমপ্লেক্সে নিয়ে আসা হয় তাদের বিচার করার জন্য। তখন সেখানে উপস্থিত হয় এই কমপ্লেক্সের চিফ কমান্ডার মান্স। সাম্বালা থেকে এমন গুপ্তচর এসেছে জেনে সে তাদের কাছে সাম্বালা লোকেশন জানতে চায়, কিন্তু রুমি কিংবা উইমেনটা কোনো প্রকার তথ্য না দিলে মান্স দুজনকে হত্যা করে ফেলে। সেই সাথে সাথে বাকি রেবেলদের ধরিয়ে দেওয়ার জন্য 5,000 ইউনিটের বাউন্টি ঘোষণা করে। এখন বাউন্টি বা প্রাইজ মানির লোভে কাশিতে যত হান্টাররা আছে তারা সবাই একযোগে নেমে পড়ে তাদের ধরার জন্য। তোমাদেরকে আগেই বলেছি যে যদি কেউ 10 লাখ ইউনিট জমা করতে পারে তাহলে সে কমপ্লেক্সের বাসিন্দা হয়ে যেতে পারবে। তাই তো যত বাউন্টি হান্টাররা রয়েছে তারা সবাই জান প্রাণ দিয়ে নেমে পড়ে। এই রেবেলদের ধরিয়ে দিয়ে ইউনিট নিতে হবে। তবে মুভির এই পর্যায়ে আমাদের সাথে পরিচয় হয় সবার মোস্ট ফেভারিট হিরো প্রভাসের সাথে। মুভিতে তার নাম ভাইরাবা এবং সেও একজন বাউন্টি হান্টার। তার বহুদিনের স্বপ্ন 1 মিলিয়ন ইউনিট জমিয়ে সে কমপ্লেক্সে গিয়ে রাজার লাইফ লিড করবে। তবে ভাইরাবা এমন এক পাবলিক যে কিনা আয়ের চেয়ে বেশি ব্যয় করে। কোনো মতে কয়েকটা ইউনিট আয় করতে পারলে সেটা তিনি উল্টাপাল্টা জিনিস কিনে খরচ করে ফেলে। ঠিক এভাবেই সে কয়েকদিন আগে একটা গাড়ি কিনে ফেলে কমপ্লেক্স থেকে ফেলে দেওয়া। এই গাড়ির মেইন আকর্ষণ হলো এই একটি রোবট অ্যাসিস্ট্যান্ট যার নাম বুজ্জি। বুজ্জি রোবট হলে কি হবে, তার বুদ্ধি আবেগ সবকিছু একদম মানুষের মতো। যাই হোক, এই রেবেলদের ধরার অ্যানাউন্সমেন্ট পেয়ে ভাইরাবা চলে আসে নিজের ইউনিট আয় করার জন্য। একজন রেবেল সেখানে ধরা পড়ে। এখানে নিয়ম হলো জোর যার মূল্য তার। তাই যার আগে বাউন্টি নিয়ে কমপ্লেক্সে জমা দিতে পারবে সেই পেয়ে যাবে বাউন্টি। তাই তো এই রেবেলকে নিয়ে ভাইরাবা আর বাকি গ্যাং শুরু হয় এক বিশাল ক্যাচাল। মুভির এখানে যে ফাইট সিন দেখানো হয় সেটা ছিল ব্যাপক ফানি আর ইন্টারেস্টিং। যাই হোক, ফাইনালি ভাইরাবা সেই রেবেলকে নিজের করে নিতে সক্ষম হয় আর চলে যায় এর পরের সিনে। আমরা সেই মেয়েদের দেখতে পাই যাদের কমপ্লেক্সে ফার্টিল হিসেবে নিয়ে গিয়েছিল। এখান থেকে আমরা জানতে পারি আসলে তাদের সাথে কি করা হয়। মূলত যাদের গর্ভধারণের ক্ষমতা ছিল তাদের ওখানে নিয়ে যাওয়া হতো একটা প্রজেক্টের জন্য, যেটার নাম ছিল প্রজেক্ট কে। এই কমপ্লেক্সের যে প্রধান সুপ্রিম ছিল তার নাম হলো সুপ্রিম ইয়াস্কিন। এখানে এমনই এক সিট তাদের গর্ভে ইনজেক্ট করা হয় যাতে তারা প্রেগনেন্ট হয়ে পড়ে। এই প্রেগনেন্ট মহিলাদের তারা খুব আদর যত্নে লালন পালন করত। আসলে সুপ্রিমের কিন্তু বাচ্চা জন্ম দেওয়ার কোনো উদ্দেশ্য ছিল না।
তার উদ্দেশ্য ছিল এই বাচ্চারা যখন 120 দিন বয়স হবে তখন ওই মায়ের গর্ভে এক প্রকার সিরাম উৎপন্ন হবে। এই সিরাম হচ্ছে সুপ্রিম ইয়াস্কিনের প্রধান চাওয়া। তবে তাদের এই ফর্মুলা এতটাই পাওয়ারফুল ছিল যে কোনো মেয়ে 100 দিনের বেশি গর্ভে বাচ্চা রাখতে পারতো না। হয় বাচ্চা নষ্ট হয়ে যেত কিংবা ওই মাগুলো মারা যেত। এখন আরেক গ্রুপের মেয়েরা আমরা দেখতে পাই যাদের কালো ড্রেস পরিয়ে রাখা হতো। এরা হলো আসলে যারা এরা আসলে তারা যাদের ওপর সিট প্রয়োগ করা হয়েছিল, কিন্তু কোনো কারণবশত এরা প্রেগনেন্ট হতে ব্যর্থ হয়েছিল, যার ফলে এই মেয়েদের দিয়ে যারা প্রেগনেন্ট ছিল তাদের দেখভাল করা হতো। এমনই এক মেয়ের সাথে আমরা পরিচয় হয় যার কোড নাম সুম 88। এখন তাকে দেখা যায় এক মেয়ের দেখাশোনা করতে। তখন এখানে আমরা দেখতে পাই কমান্ডার মান্স এক মেয়ের থেকে সিরাম এক্সট্রাক্ট করার আদেশ দিচ্ছে। যদিও বা সুপ্রিম তাকে বলেছিল 120 দিনের ওপরের বাচ্চার সিরাম লাগবে, কিন্তু সায়েন্টিস্টরা বলছে তারা শত চেষ্টা করে কোনো মেয়েকে 100 দিনের ওপর রাখতে পারছে না। অবশেষে বাধ্য হয়ে মান্স 98 দিনের প্রেগনেন্ট মেয়েটিকে এক বিশেষ যন্ত্রে রেখে দেয়। তার থেকে সিরাম এক্সট্রাক্ট করে নেওয়া শুরু হয়। সে প্রচণ্ড কষ্ট সইতে না পেরে মেয়েটি সিরাম দেওয়ার সাথে সাথেই মারা যায়। এরপর তারা মেয়েটিকে একটি বিশেষ টানেলের মাধ্যমে আগুনে ফেলে দেয়, পুড়িয়ে মেরে ফেলে। মোট কথা এখানে মেয়েরা জাস্ট একটা সিরাম উৎপাদনের মেশিন ছাড়া আর কিছুই না। এই ঘটনার পর সায়েন্টিস্টরা মানুষকে ধরে এটা জানার জন্য কেন সুপ্রিম 120 দিনের বেশি বয়সের সিরাম লাগবে। এখন এই কাহিনী মানুষ নিজেও জানে না, কিন্তু সায়েন্টিস্টরা বলে যদি আসল কারণ তারা না জানতে পারে তাহলে কোনোভাবেই আর এই বয়স বাড়াতে পারবে না। এসব শুনে মানুষ সিদ্ধান্ত নেয় সায়েন্টিস্টদেরকে সুপ্রিম ইয়াস্কিনের সাথে দেখা করানো। সেখানে রওনা দেওয়ার আগে সায়েন্টিস্ট ওই সিরামের বদলে এক বিশেষ সিরাম সাথে করে নিয়ে যায় ইয়াস্কিনকে মারার জন্য। যাই হোক, তারপর তারা রওনা দিলে প্রথমে তাদের সাথে দেখা হয় বাণী তাদের নিয়ে এক বিশাল লিফটে চড়ে বসে আর সেটা নিয়ে চলে যায় ইয়াস্কিনের কাছে। এরপর আমরা দেখতে পাই সে কাঙ্ক্ষিত ভিলেন ডেভিল সুপ্রিম ইয়াস্কিনকে একদম রোগা এবং বিভিন্ন তার লাগানো এই লোকই তাদের কমপ্লেক্সের সুপ্রিম। কোনো বিশেষ এক বলে সে শূন্যে ভেসে আছে আর তার চারপাশে ঘুরছে 5টি বল। এই বলগুলোই তার হাতের কাজ করে। মোট কথা সে দেখতে একদম যাচ্ছে তাই আর ভয়ঙ্কর। এরপর মান্স তাকে ওই সিরাম তুলা দিয়ে দেখা যায় ইয়াস্কিন তার বুকের এক ফোঁটা দিয়ে সিরাম ঢুকিয়ে নিচ্ছে। কিন্তু এবার তো সিরামে ভেজাল ছিল, তাই তো ভালো হওয়ার বদলে সুপ্রিম ধূপ করে পানিতে পড়ে যায় আর গায়েব হয়ে যায়। কেউ তো বুঝতে পারে না যে কাহিনী কি, কিন্তু একটু পরেই সে রুদ্রমূর্তি ধারণ করে ভয়ানকভাবে উঠে পড়ে আর ঠিকই সায়েন্টিস্টের গলা চেপে ধরে, জানতে চায় সে কেন তাকে হত্যা করতে চাইছে। তখন সায়েন্টিস্ট তার হাতে ছুরি দিয়ে তাকে আঘাত করে, কিন্তু এই আঘাতে সুপ্রিমের কিছুই হয় না। সে জানায় এসব মৃত্যু সে অনেক আগেই পার করে এসেছে। সায়েন্টিস্ট তাকে বলে আমি মানুষদের তোর হাত থেকে বাঁচানোর জন্য তোকে মারতে চাই, কিন্তু সুপ্রিম জানায় যে এই কাজ তো আমি নিজেই করছি, তোরা মানুষেরা নিজেদের জন্য প্রকৃতি ধ্বংস করছিস, তাই আমি প্রকৃতি বাঁচানোর জন্য তোদের ধ্বংস করছি। এই বলে সে তার এক ফোঁটা চোখের জল ওই সায়েন্টিস্টকে খাওয়াতেই সে ছটফট করে মারা যায়। এরপর সে কমান্ডারকে আদেশ দেয় যেন এবার সে যে করেই হোক 120 দিনের সিরাম তার জন্য রেডি করে রাখে। এই বলে সে আবার ধ্যানে বসে। তবে এরপরের সিনেই এক চমক দেখা যায়। গর্ভধারণে রিজেক্ট হওয়া সুম 88 কোনো এক প্রকারভাবে প্রেগনেন্ট হয়ে বসে আছে আর তার গর্ভের সন্তানের বয়স 150 দিন। যেখানে কারোর 100 দিনের ওপর বাচ্চা থাকে না, সেখানে সুমির বয়স 150 দিন মিরাক্কেলভাবে প্রেগনেন্ট হয়ে আছে। তবে সে এই কথা কাউকেই বলে না, কারণ সে চায় এই বাচ্চাকে পৃথিবীতে জন্ম দিতে, কিন্তু অমন জায়গায় তো এই কথা গোপন রাখা অসম্ভব। তো সে একদিন ধরা খেয়ে যায় তার বান্ধবী লিলির কাছে। লিলি এই কথা কমপ্লেক্সে জানিয়ে দিতে চায়, কারণ এই 150 দিনের সিরাম যদি সুম তাকে দিতে পারে তাহলে তাকে রানীর মতো করে রাখবে
কিন্তু সুম কোনোভাবেই রাজি হয় না। তখন লিলি বলে, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আমরা ভাইরাবাকে দেখতে পারি তার বাউন্টি নিয়ে কমপ্লেক্সের দিকে যেতে। তবে তার যে বাউন্টি ছিল সে বলে, তুমি আমার হিরো, আমি বহু লোকের কাছে তোমার গল্প শুনেছি, তুমি নাকি আজ পর্যন্ত কোনো কারো কাছে হেরে যাওনি, তাই প্লিজ আমাকে মুক্ত করে দাও, তোমার সাথে থাকতে দাও। তখন ভাইরাবা মন কিছুটা নরম হয়। তবে সে জানায়, আমি হচ্ছি একজন সেলফিশ মানুষ, আমি কেবল আমার নিজের স্বার্থ নিয়ে ভাবি। এরপর সে জানায় কিভাবে ভাইরাবা এই কাশিতে এলো। সে যখন একদম বাচ্চা ছিল তখন যুদ্ধ তাকে অনাথ করে দেয়। সেই সময় এক ক্যাপ্টেন তাকে কুড়িয়ে নিয়ে তার সাথে নিয়ে যায়। সে ক্যাপ্টেন ছিল একজন ভালো যোদ্ধা। সে ভাইরাবাকে সকল যুদ্ধ শেখানোর পাশাপাশি এও শেখায় যে কিভাবে এই দুনিয়ায় সেলফিশ হয়ে বাঁচতে হবে। তবে এক সময় তার ক্যাপ্টেনের বীরত্ব দেখে কমপ্লেক্স তার উপর মাউন্টে দৌড়িয়ে দেয়। ক্যাপ্টেনের সব ভালো দিক থাকলেও সে ছিল একজন জুয়ারি। সে সব হারিয়ে একদম শেষে সে ভাইরাবাকেও বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে ভাইরাবা ইতিমধ্যে শিখে গিয়েছিল যে কিভাবে সেলফিশ হতে হয়। তাই তো ভাইরাবাকে বিক্রি করার আগেই সে নিজে ক্যাপ্টেনকে ধরিয়ে দেয়, বাউন্টি নিয়ে নেয়। এই কাণ্ডে ক্যাপ্টেন রেগে না গিয়ে উল্টো খুশি হয় তার বুদ্ধি দেখে, কেননা এই বুদ্ধি তো এতদিন সেই শিখিয়েছিল। তবে ভাইরাবা ছিল বেহিসেবি এবং বাকি খাওয়ার ওস্তাদ। তার কাছে ধারের টাকা পায় না এমন কেউই বাকি ছিল না। এমনকি নিজের ঘরের মালিককেও সে 10 বছর ধরে ভাড়া পরিশোধ করে না। এমনই এক পাওনাদার ছিল রক্সি। যদিও রক্সি ভাইরাবার ওপর ক্রাশ ছিল, তাই তো সে টাকা না চেয়ে তার ভালোবাসা চায়। ইতিমধ্যে রক্সি জানায় যে কমপ্লেক্সে একটা জব অফার পেয়েছে সে, তাই আজ থেকে কমপ্লেক্সে চলে যাবে। এই কথা শুনে ভাইরাবা বায়না ধরে তাকে যেভাবে হোক কমপ্লেক্সে 1 সেকেন্ডের জন্য হলেও সে যেন নেওয়ার ব্যবস্থা করে। এখন কাশের অনুরোধ তো আর ফেলা যায় না, তাই সে কোনো রকম করে তার জন্য 1 ঘন্টার একটা পাস নিয়ে আসে, তাকে কমপ্লেক্সে প্রবেশ করাতে সক্ষম হয়। এই কমপ্লেক্সে ঢুকে ভাইরাবা অনেক দিনের আশা পূরণ হয়, কিন্তু কাজের সাইডে ঢুকেছে দেখে সে কিছুই দেখতে পারছিল না। তাই জীবনের ঝুঁকি নিয়ে সিদ্ধান্ত নেয় যে যা হবার হবে, সে পুরো কমপ্লেক্স ঘুরে দেখবে। তাই রক্সির সাথে নিয়ে সে বেরিয়ে পড়ে। তারা এক স্বর্গীয় সৌন্দর্য দেখতে পায়, এক কাল্পনিক দুনিয়ার মতো সুন্দর। পৃথিবী ধ্বংসের মুখে যেখানে একটা গাছও বেছে নেই, সেখানে এমন একটা প্লেস সেখানে এমন একটা প্লেসকে নেহাতি স্বর্গ বললে ভুল হবে না। এখানে এসে তো ভাইরাবা যেন পাগল হয়ে যায়। সে দেখতে পায় সব বড় লোকেরা টাকার বিনিময়ে একদম বিন্দাস লাইফ লিড করছে। একদিনের জন্য সে ও রক্সি মন মতো চিল করে নেয় সেখানে। তবে ফাইনালি গার্ডদের হাতে ধরা পড়ে, তাকে লাথি দিয়ে সেখান থেকে বের করে দেওয়া হয়। তবে মুভির আসল কাহিনী শুরু হয় এখান থেকে। এই সময় ঘটতে থাকে সব অলৌকিক ঘটনা। একদিকে কাউন্সিলর বানি গঙ্গার মাঝে খুঁজে পায় 1000 বছরের পুরনো এক ব্রহ্মাস্ত্র, যা দেখে সে পুরোই অবাক। অন্যদিকে সুমকে টেকনিক্যালি ধরিয়ে দেয় তার বান্ধবী লিলি, যার ফলে কমান্ডার মান্স তো পুরাই অবাক। 150 দিনের বাচ্চার সিরাম সুপ্রিমকে দিতে পারলে সে হয়ে উঠবে আরো শক্তিশালী। তাই তো সুমের কাছ থেকে তারা জোর করে সিরাম এক্সট্রাক্ট করা শুরু করবে। অপরদিকে আমরা আবার ওই পিচ্চি মেয়েকে রায়াকে দেখতে পাই, যে কিনা কমপ্লেক্সের লোকদের ধারা খেতে খেতে এক পুরাতন মন্দিরে চলে এসেছে। এই মন্দিরে এসেই তার সাথে দেখা হয় মহাভারতের যোদ্ধা অশ্বত্থামার সাথে। সেই অশ্বত্থামা, যাকে মুভির শুরুতেই আমরা দেখেছিলাম শ্রীকৃষ্ণের অভিশাপে সে বৃদ্ধ ও রোগাক্রান্ত হলেও তার মৃত্যু তাকে সাড়া দিবে না। সেখানে রায়া এসে পৌঁছালে তার পেছনে আসা রোবট অশ্বত্থামাকে গুলি করে, কিন্তু তার কিছুই হয় না, কারণ সে অভিশপ্ত। তখন অশ্বত্থামা রোবটটিকে মেরে ফেলে, আর 8 ফুট লম্বা অশ্বত্থামাকে দেখা যায়। রায়া পুরো চমকে ওঠে। সে বলে, তোমার মতন এমন একজন যোদ্ধা আমাদের রেবেলের মধ্যে থাকলে তাহলে আমরাই জিতবো। কিন্তু অশ্বত্থামা এসব মোটেও কান দেয় না, কারণ তার মাত্র একটাই অপেক্ষা,
কবে শ্রীকৃষ্ণ দশম অবতারের কল্কি রূপে আসবে আর সে তাকে রক্ষার মাধ্যমে নিজের পাপ মোচন করবে। এদিকে ভাইরাবাও এক গণকের কাছ থেকে জানতে পারে তার লাইফেও আসতে চলেছে এক মহাবিপদ। এসব কিছুর মাঝে সুমের গর্ভ থেকে সিরাম এক্সট্রাক্ট করা শুরু হয়ে যায়, তবে মাত্র এক ফোঁটা সিরাম এক্সট্রাক্টের পর শুরু হয় তুলকালাম। পুরো কমপ্লেক্সের পাওয়ার শাটডাউন হয়ে পড়ে। এছাড়াও অশ্বত্থামা শরীরে কেমন একটা কাঁপুনি দিয়ে ওঠে। সেই সাথে কাউন্সিলর বাণী যে অস্ত্রটা পেয়েছিল সেটা থেকে দৈবিক শক্তি বের হয়ে তাকে ছিটকে ফেলে দেয়। সব ঘটনা একসাথে ঘটার মানে আমরা বুঝতে পারি আজ কিছু হতে চলেছে। ইতিমধ্যে সবাই খেয়াল করে ওই মেশিনের মধ্যে আর সুম নেই। আসলে তার এক্সট্রাক্ট শেষ হওয়ার আগেই তাকে টার্মিনে ফেলে দেওয়া হয়েছে। সে প্রায় মরতেই যাবে, কিন্তু ঠিক সেই সময় তাকে বাঁচিয়ে ফেলে তারই বান্ধবী লিলি। লিলি আসলে তাকে ধরিয়ে দিয়েছিল যাতে এভাবে তাকে সে বাঁচিয়ে নিতে পারে। মূলত লিলিও হলো একজন সাম্বালার আন্ডারকভার এজেন্ট। সে এতদিন ধরে এমন কারোর জন্য অপেক্ষা করছিল যে বাচ্চা জন্ম দিতে পারবে। আসলে সাম্বালা সবাই মনে করতো এমন কারো পেটেই জন্ম নেবে শ্রীকৃষ্ণ। তাই তো সে টানেলের গোপন রাস্তা দিয়ে সুমকে কমপ্লেক্স থেকে বের করে নিয়ে যায়। অশ্বত্থামার সব সংকেত মিলে যায়, গঙ্গার পানি শুকানো, নক্ষত্রের পজিশন এবং সবশেষে রুমির কাছ থেকে পাওয়া সেই পাথরটি, যেটা আজ নক্ষত্রের মতো জ্বলজ্বল করছে। হ্যাঁ, এটাই হলো সেই শিবমণি যা অশ্বত্থামার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। শ্রীকৃষ্ণ ঠিক তার কথা মতো অশ্বত্থামার কাছে ঘটনাক্রমে আবার ফিরে এলো শিবমণি। আর এর মানে হলো সময় এসে গেছে অশ্বত্থামা। সে সাথে সাথেই ওই শিবমণি আবারও নিজের মাথায় পড়ে নিলে মুহূর্তে তার সব ক্ষত রোগ সেরে যায়। সে হয়ে ওঠে পুরানো যোদ্ধা অশ্বত্থামা। আর এক মুহূর্ত দেরি না করে সে বেরিয়ে পড়ে অনাগত ভগবানকে রক্ষা করতে। অন্যদিকে সুমকে লিলি পার করে দিতে পারলেও সে এমন এক স্থানে এসে পড়ে যেখানে আগুনের জন্য আর বের হওয়ার রাস্তা ছিল না। কিন্তু সুম মনে একটা সাহস নিয়ে সে আগুনের মধ্য দিয়ে হাঁটতে থাকে। আসলে তার পেটে ধারণ করেছিল শ্রীকৃষ্ণ দশম অবতার কল্কি। তাই তো আগুনের সাধ্য হয় না দেবতাকে স্পর্শ করে, ফলে আগুন থেকে সে বেরিয়ে আসতে সক্ষম হয়। এখানে সাম্বালার কমান্ডাররা তার জন্য অপেক্ষা করছিল। এরপর ভৈরবাকে দেখা যায় তার হাতের ইশারাতেই হঠাৎ বিদ্যুৎ চমকাতে এবং বিশাল এক দেয়ালে তার উপর পড়তে থাকে। কিন্তু অবাক করা কাহিনী হলো ভৈরবা এক হাত দিয়েই তা থামিয়ে ফেলে। এই কাণ্ড থেকে সবাই তো হাওয়া হয়ে যায়, এমনকি ভৈরবা বুঝতে পারে না তার সাথে কি হচ্ছে। সে এটা বুঝতে পারে যে সে আর আগের মতো নেই, তার মধ্যে চলে এসেছে এক দৈব শক্তি। যাই হোক, এই সময় সুমকে রেবেল গ্রুপ নিয়ে পাড়ি জমায় সাম্বালার দিকে, কেননা সাম্বালা একমাত্র স্থান যেখানে তাকে সুরক্ষিত রাখা যাবে। তবে সুমের পালিয়ে যাওয়ার খবর কমপ্লেক্সে পৌঁছাতেই তারা সুমের ওপর 1 মিলিয়ন ইউনিটের বাউন্টি লাগিয়ে দেয়। তার মানে এই মেয়েকে ধরতে পারবে যে সে পেয়ে যাবে কমপ্লেক্সে ঢোকার অ্যাক্সেস। এমন জ্যাকপটের খবর পেয়ে দলে দলে বাউন্টি হান্টাররা হুমড়ি খেয়ে পড়ে তাকে ধরার জন্য। ইতিমধ্যে ভৈরবের কাছেও এই খবর চলে গেলে সেও খুশিতে আটখানা হয়ে পড়ে, কেননা এটাই তার ফাইনাল সুযোগ কমপ্লেক্সে ঢোকার। এরপর গাড়ির ভেতরে সুমের পরিচয় হয় কায়রা ও জিসানের সাথে। তখন কায়রা সুম 88 থেকে তার নাম দেয় সুমতি। যাই হোক, পুরো বাউন্টি হান্টাররা তাদের উপর একের পর এক হামলা চালায়। কায়রা ও জিসান অনেক ট্রাই করতে থাকে তাদের হাত থেকে উদ্ধার হওয়ার জন্য, কিন্তু এই যুদ্ধে কায়রা নিজেকে বিসর্জন দিয়ে সুমকে বাঁচিয়ে নেয়। তারা অনেক চেষ্টার পরও তাদের সাথে পেরে উঠছিল না। এরপর তাদের জন্য আর শেষ রক্ষার কেউ না থাকায় তখনই সেই মুহূর্তে হাজির হয় অশ্বত্থামা। 8 ফুট উঁচু অশ্বত্থামা তার হাতে থাকা লাঠি দিয়ে একে একে সবগুলোকে ঘুরিয়ে দিতে থাকে। একজন মহাভারতের যোদ্ধা তার সাথে কি এই জামানাকে পেরে উঠতে পারে? তবে ঠিক এই মুহূর্তে এন্ট্রি হয় হিরো ভাইরাবার। ভাইরাবার ম্যানিপুলেশন পাওয়ার ছিল, যেখানে সে একাই অনেকগুলো কপি হয়ে ধোকা দিতে পারত। এছাড়াও কাল তার অন্যরকম পাওয়ার অধিকারী হওয়ার কারণেই শুরু হয়ে যায় অশ্বত্থামা আর ভাইরাবার এক তুখোড় লড়াই। আসলে মুভিতে এই লড়াই এমন অসাধারণ লেভেলে দেখানো হয়েছে যা কোনো এক্সপ্লেনেশনই হয় না।
মোট কথা মুভির এই অ্যাকশন সিনটা ছিল অসাধারণ। মহাভারতের যোদ্ধাও যেন এই 6 ফুটের ভাইরাবার সাথে কোনোভাবে পেরে ওঠে না। তবে এভাবেই টানা লড়াইয়ে ফাইনালি অশ্বত্থামা সক্ষম হয় ভাইরাবাকে বশ মানাতে, এবং এরপর তারা সবাই মিলে চলে যায় সাম্বালায়। এদিকে কাউন্সিলর বাণী মানসকে ডেকে এনে দেখায় যে তার যে অস্ত্রটি কাল পেয়েছে, কোনো কিছুই আজকে সে অস্ত্রটিকে ধরতে পারছে না। তার মানে হলো এটি একটি ব্রহ্মাস্ত্র, যার নাম গান্ধীব। এই গান্ধীব স্বয়ং ব্রহ্মা বানিয়েছিল, যা দিয়ে অর্জুন মহাভারতে যুদ্ধ করেছিল। এটা কেবল সেই চালাতে পারবে যিনি দেবতাদের শক্তি ধারণ করেন। এছাড়াও সে সেখান থেকে জানতে পারে যে এক বিশাল লম্বা লোক যার মাথায় মণি আছে, সে ওই মেয়েটাকে উদ্ধার করে নিয়ে গেছে। তখন বাণী সাথে সাথে বুঝে যায় যে এটা হলো অশ্বত্থামা। পুরাণের ভবিষ্যৎ মতে অশ্বত্থামা আবার জেগে উঠেছে আগত দেবতাকে রক্ষা করার জন্য। সে বুঝে যায় কলিযুগ শেষ করতে অবতার নিচ্ছে কল্কি। এখন তারা যদি এই জন্মকে কোনোভাবে আটকাতে পারে, তাহলে এই কলিযুগে আরো 600 বছর লেট করে আসবে। তাই সে মানুষকে নির্দেশ দেয় যেভাবে হোক সে যেন মেয়েটাকে ধরে নিয়ে আসছে। অন্যদিকে অশ্বত্থামা সহ সবাই পৌঁছে যায় সাম্বালায় সুমতিকে দেখে সবাই বুঝে যায় যে তাদের গ্রন্থে যে ভবিষ্যৎবাণী করা হয়েছিল সেটাই আজ সত্যি হতে চলেছে। সুমতি হচ্ছে তাদের দেবীমা, যার গর্ভে আছে শ্রীকৃষ্ণের অবতার কল্কি। তাই তো তার আগমনে 100 বছর পর পুরো সাম্বালায় অঝোরে বৃষ্টি নামায়। সবাই সুমতিকে রানীর হালে রাখতে শুরু করে। এরপর দেখা যায় রায়া আর অশ্বত্থামা বসে গল্প করেছিল, যেখানে রায়া বলে, তোমার হাতের এই নর্মাল লাঠিটা ফেলে তুমি আর আমি ভালো কোনো হাইটেক অস্ত্র নিয়ে নিতে পারি। অশ্বত্থামা জানায় যে এটা কোনো সাধারণ অস্ত্র নয়, এটা হলো এক ব্রহ্মাস্ত্র, যার মালিক ছিল তারই বন্ধু কর্ণ। সে তখন মহাভারতের ফ্ল্যাশব্যাক বলতে শুরু করে, যেখানে দেখা যায় তার এবং ব্রহ্মাস্ত্র গান্ধীবধারী কুন্তিপুত্র অর্জুনের লড়াই। যদিও এই গান্ধীবের শক্তির কাছে অশ্বত্থামা ছিল নিহাতি একজন অসহায় ব্যক্তি, তবে সেই সময় তার বন্ধু কর্ণ এসে তাকে রক্ষা করে। এই লাঠিটা অর্জুনের গান্ধীবের চেয়ে অনেক শক্তিশালী ছিল, কিন্তু এখন এই অস্ত্রের কোনো মূল্য নেই, কেননা শুধুমাত্র কর্ণের ছোঁয়াতে এই অস্ত্র অ্যাক্টিভ হবে। এসব শুনে রায়ার কিছুতে বিশ্বাস হতে চায় না। ওদিকে দেখা যায় ভাইরাবা এই যুদ্ধে হেরে যাওয়ার পাশাপাশি কমপ্লেক্সের গার্ডদেরকে সহযোগিতা না করায় ভাইরাবাকে কমপ্লেক্স থেকে আজীবনের জন্য ব্লক লিস্ট করে দেয়। সেই সাথে তার জমানো সব ইউনিট জব্দ করে নেওয়া হয়। এই কাণ্ডে ভাইরাবা তার শেষ আশাও হারিয়ে ফেলে। মনমরা ভাইরাবা যখন সব আশা সেরে দেয়, তখন ওই যে সাম্বালা রেবেলকে সে ধরে এনেছিল, সে বলে, ভাইরাবা তুমি তো হিরো, তুমি আমার সাথে সাম্বালায় চলো, কারণ ওখানে সবাই তোমাকে আদর করবে। এই কথা শুনে ভাইরাবার মনে একটা কুবুদ্ধি চালু হয়, কারণ একমাত্র সেই ছেলেটাই তাকে পারবে আবার তার মিশন শেষ করতে, কারণ সাম্বালার বাসিন্দা ছাড়া কারোরই জানা ছিল না যে এই সাম্বালা কোথায় লুকিয়ে আছে। যাই হোক, আবার ভাইরাবা তার গাড়িকে আরও অনেক বেশি আপডেট করে নেয় ফাইনাল ব্যাটেলে যাওয়ার জন্য। সেই সাথে কমান্ডার মান্সকে বলে, আমি একমাত্র পারবো সেই জায়ান্ট যোদ্ধাকে হারাতে, তাই যদি আমি তোমাকে সুমতি দিই তাহলে ব্ল্যাকলিস্ট তুলে নিয়ে আমাকে কমপ্লেক্স জায়গায় দিতে হবে। এই অফারে মান্স তো খুশি মনে তাকে মিশনে যেতে বলে। এরপর ভাইরাবা আর তার আপডেটেড গাড়ি নিয়ে ওই ছেলের মাধ্যমে সোজা চলে যায় সাম্বালা। সবার প্রথমে সবাই তাকে আটকাতে চাইলেও ছেলেটা জানায় যে সে আমাদের পক্ষে লড়াই করতে এসেছে, ফলে তাকে চেক না করে প্রবেশ করতে দেওয়া হয়। কিন্তু একটু পরে শুরু হয় ভাইরাবার তাণ্ডব। সে সুমতিকে নিয়ে যাওয়ার জন্য আবারও যুদ্ধ শুরু করে দেয়, তবে সুমতিকে নিতে হলে তাকে হারাতে হবে অশ্বত্থামাকে। শুরু হয় এক কড়া লেভেলের ফাইট। তবে এরই মাঝে ঘটে যায় এক অন্য কাহিনী। ভাইরাবাকে ট্র্যাক করতে করতে সেখানে চলে আসে পুরো কমপ্লেক্সের ফোর্স। তারা জেনে যায় সাম্বালা কোথায় লুকিয়ে আছে। এর জন্য সেই ফোর্স ফিল্ডে
ফোর্স শিল্ডের বাইরে তারা একের পর এক মিসাইল লঞ্চ করে তার ডিস্ট্রয় করে দিতে থাকে, কিন্তু কিছুতেই কিছু না হলে শেষমেশ মান্স এমন এক বিধ্বংসী পাওয়ার লঞ্চ করে যাতে পুরো পাওয়ার শিল্ড ভেঙে সাম্বালা হয়ে পড়ে একদম অরক্ষিত। ইতিমধ্যে সাম্বালার সকল ফাইটার প্রস্তুত নেয় তাদের জীবনের ফাইনাল যাত্রার জন্য। যাই হোক, একদিন ভাইরাবা আর অশ্বত্থামার লড়াই, অন্যদিকে কমপ্লেক্স বনাম সাম্বালার ফাইটিং। পুরো মুভির মধ্যে এখানে যে লেভেলের ভিএফএক্স এর অ্যানিমেশন আর স্ক্রিন প্লে দেখানো হয়েছে তা এক কথায় টপ নচ। প্রচুর ফাইটিংয়ের মধ্যে মান্স কোনোভাবেই সুমিতিকে ক্যাপচার করে নিতে সক্ষম হয়, কিন্তু এরই মধ্যে মরিয়ম মিশে তার জীবন দিয়ে তাকে উদ্ধার করে নেয়। এর ফলে সুমতি ওপর থেকে পড়ে যায়। প্রথমে অশ্বত্থামা আর ভৈরবা দুজনেই এক অস্থিরভাবে তাকে বাঁচিয়ে নেবার পর আবার তাদের ফাইট শুরু করে দেয়। তবে তখন মান্স এসে এমন এক ব্যারাজেল অশ্বত্থামাকে আটকিয়ে ফেলে যে তার আর কিছুই করার থাকে না। ওদিকে ভৈরবা আঘাত খেয়ে ইতিমধ্যে বেহুশ হয়ে পড়ে আছে, ফলে সুমতিকে নিয়ে মান্স ফাইনালি সে কমপ্লেক্সের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দেয়। কিন্তু আসল কাহিনী তো এবার শুরু হয়। সাম্বালার এক গাছের পাতা পরে অশ্বত্থামার সেই লাঠির ওপর, আর ওই লাঠির এবার স্পর্শ পায় ভৈরবা। মুহূর্তে সেই লাঠি হয়ে পড়ে এক ব্রহ্মাস্ত্র। ভৈরবা ওপরে যেন এক দেবতা ভর করে বসে, সে তার ব্রহ্মাস্ত্র দিয়ে সবাইকে উড়িয়ে দিতে শুরু করে। এই দৃশ্য দেখে অশ্বত্থামা পর্যন্ত হা হয়ে পড়ে। যে অস্ত্র কেবল একজন দেবতা চালাতে পারে সেটাই সাধারণ মানুষ কিভাবে চালাচ্ছে। এদিকে ভৈরবা তার ব্রহ্মাস্ত্র দিয়ে ছুটে যায় মান্সের দিকে। মান্সও তার ফুল পাওয়ার দিয়ে ভৈরবাকে আটকাতে চায়, কিন্তু এই ব্রহ্মাস্ত্রের কাছে মানুষের কোনো অস্ত্রই কিছু করতে পারে না। অসাধারণ এক সুপার পাওয়ার দিয়ে ভৈরবা তাকে ফাইনালি হত্যা করতে সক্ষম হয়। সব শেষ হয়ে গেলে ফাইনালি ভৈরবা সুমতিকে নিয়ে আসে, কিন্তু ঠিক সেই সময় বুঝি ভৈরবা বলে ডাক দিলে হঠাৎ করে যেন ভৈরবা ঘোর কেটে যায়, যার ফলে আবার সে হয়ে পড়ে আগের চালাক চতুর ভৈরবা। এরই মধ্যে সে যখন দেখতে পায় বাউন্টি তার কোলে, তখন সে এক মুহূর্ত দেরি না করে সুমতিকে কিডন্যাপ করে নিয়ে যেতে চায়, কিন্তু সুমতির রক্ষক অশ্বত্থামা ঠিক তাকে ঠেকানোর চেষ্টা করতে থাকে। সেই সাথে সে বলতে থাকে, বন্ধু দয়া করে আমার কথা শুনুন। কিন্তু ভৈরবা ঠিকই সুমতিকে নিয়ে পাড়ি দেয় কমপ্লেক্সের দিকে। ঠিক সেই সময় রায়া এসে প্রশ্ন করে, আচ্ছা একে তুমি বন্ধু বললে কেন? এই লোকটা আসলে কে? তখন অশ্বত্থামা বলে, মহাভারতের সেই যুদ্ধের কথা। গান্ডীবাতে অর্জুন অশ্বত্থামাকে হত্যা করতে চাইছিল, ঠিক সেই মুহূর্তে আরো একটা ব্রহ্মাস্ত্র দিয়ে তার গান্ডীবকে থামিয়ে দেয়। তখনই আমরা দেখতে পাই অর্জুনকে হারানো ব্রহ্মাস্ত্রের মালিক সূর্যপুত্র কর্ণকে। এই সেই কর্ণ যে ছিল আচার্য পুত্র অশ্বত্থামার মিত্র। আরও অবাক করার ব্যাপার, এখানে দেখা যায় অর্জুনের ছোড়া গান্ডীব আর কর্ণের ছোড়া বিজয় ধনুষের এক মহাকাব্যিক সংঘর্ষ, যাতে এক বিশাল ইম্প্যাক্টের সৃষ্টি হয়। এই ইম্প্যাক্টে অর্জুনের রথ 2 কদম পিছিয়ে চলে যায়। এরপর অর্জুন তার ব্রহ্মাস্ত্র ছুঁড়ে মারলে সেটা খালি হাতে কর্ণ ঠেকিয়ে দেয়, তবে এতে করে তার রথ 10 কদম পিছিয়ে যায়। এই সময় অর্জুন তার সারথি শ্রীকৃষ্ণকে বলে, দেখেছ কেশবা, ওর অস্ত্রের আঘাতে আমি 2 কদম পিছিয়েছি, কিন্তু আমার গান্ডীবের সে 10 কদম পিছিয়েছে। এবার বলো কে বেশি শক্তিশালী? জবাবে শ্রীকৃষ্ণ বলেন, তোমার রথ স্বয়ং অগ্নিদেবতা তৈরি, এছাড়াও তোমাকে রক্ষা করছে শ্রী হনুমান। এর ওপরে আমি যে কিনা 3 লোকের প্রভু, সে তোমার রথের সারথি হওয়ার পরেও তোমার রথ 2 কদম পিছিয়েছে। এর মানে চিন্তা করো যে তোমার সামনে রয়েছে সে কোনো সাধারণ যোদ্ধা নয়, তার চোখে রয়েছে সূর্য দেবতার তেজ আর হাতে রয়েছে বিজয় ধনুষ। তাকে হারানো এত সোজা নয়, কারণ সে হলো সূর্যপুত্র কর্ণ। এই সব ঘটনার মধ্যে ঠিকই এমন এক টানটান মুহূর্ত দিয়ে মুভির সিন এখানেই শেষ হয়। তবে ফাইনাল এন্ডিংয়ে এখনো বাকি আছে। সেই সিনে আমরা আবার দেখতে পাই সুপ্রিমকে। ওই যে সুমতির পেট থেকে 1 ফোঁটা সিরাম এক্সট্রাক্ট করা হয়েছিল, এবার সে 1 ফোঁটা দেওয়া হয় সুপ্রিম ইয়াস্কিনকে।
তবে এই এক ফোঁটা সিরাম পেয়ে ইয়াসকিন রোগা পাতলা থেকে হয়ে ওঠে একদম তরতাজা। এই ইয়াসকিন যেন এক অসুরের মতন শক্তি ধারণ করে নেয়। এই জন্যই সে 150 দিনের সিরাম খুঁজছিল। সে জানতো কেবলমাত্র দেবতার জন্ম গর্ভেই এতদিনের সিরাম সে পাবে, আর এই সিরামের এক ফোঁটা দিয়েই সে এত শক্তিশালী হয়ে ওঠে যে গান্ধীপকে স্পর্শ করে কিন্তু কিছুই হয় না। ঠিক এমনই এক মুহূর্ত দিয়ে শেষ হয় কালকের পার্ট 1 মুভিটা। হয়তো নেক্সট পার্ট আমরা দেখতে পাবো অর্জুন আর কর্ণের ফাইটিং, সেই সাথে ইয়াসকিনের শক্তি সহ আরো অনেক কিছুই দেখা মিলবে সেকেন্ড পার্ট। সবশেষে এই মুভির ভিএফএক্স ছিল অসাধারণ। মুভিটি দেখার সময় মনে হচ্ছিল হলিউডের কোনো মুভি দেখছি। মুভিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আজকে এখানেই শেষ করছি, দেখা হবে আবার নতুন কোনো মুভি নিয়ে।